প্রথম দফার ভোট হয়ে গেল, দ্বিতীয় দফার ভোটও শেষ। ফলে বাংলায় দু দফার ভোটের যা যাবতীয় যে চর্চা সেটা শেষ হলো। এই মুহূর্তে ফলাফলের দিকে তাকিয়ে গোটা বাংলা, আর সেই ফলাফল কি হবে, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, বাংলা কোন দিকে পা বাড়াতে চলেছে সেই নিয়ে চর্চা করব। আমি অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আমার সঙ্গে রয়েছেন অভিজ্ঞ সাংবাদিক, আপনারা দেখেছেন এর আগে বহুবার আমাদেরই চ্যানেলে, রানা সেনগুপ্ত। এই প্রথম বেঙ্গল পলিটিক্সে বাবাকে মানে কার্যত আমি বাবার ইন্টারভিউ নিতে বসেছি। আপনাদেরকে যে চারটে প্রশ্ন এই মুহূর্তে বাংলায় যার পেছনে ছুটছে সেটার উত্তর কি হতে পারে এবং এক্সিট পোল কি বলছে, আমরা এতদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, সেই সমস্ত প্রশ্নের উত্তর জানবো রানা সেনগুপ্তর কাছ থেকে। আচ্ছা, তুমি প্রথমে বলো যে বাংলা কোন দিকে যাচ্ছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? এটা তো খুবই লাখ টাকার প্রশ্ন। মানে এই প্রশ্নটা যদি কারোর পকেটে থাকে, মানে শিওর শট যদি কারো থাকে, সে সাতটা বাজারে 1 কোটি টাকা লাগিয়ে ইতিমধ্যে বোধহয় প্লেন কিনে নিতে পারবে, যা অবস্থা। তো এই প্রশ্নটার জন্য 4 তারিখ অব্দি ওয়েট করতে হবে। বেশ, কেননা সব থেকে ভালো পাওয়া যায়, মানে ইলেকশন রেজাল্ট সেটাই মানে ভালোভাবে জানতে পারা যায় যেদিন রেজাল্টটা বেরোবে। দেখলেই হলো। এখন যেটা দেখা যাচ্ছে দুপক্ষই, মানে যুযুধান দুপক্ষই, আমাদের এখানে তো কার্যত বাইনারি, তৃণমূল এবং বিজেপি, এই দুপক্ষই কিন্তু আত্মবিশ্বাসী, দুপক্ষই দাবি করছে যে আমরাই আসছি। অমিত শাহ কিছুদিন আগে বলে গেছেন যে আমরা 125টা সিট পাচ্ছি। আচ্ছা, এবং উনি আরো বলে গেছেন একটা সভা থেকে যে এরপরে আমরা মানে জিতে মোদীকে আমরা সীতাভোগ মিহিদানা খাওয়াবো। মানে যে মুহূর্তে যেখানে আমরা বসে আছি বর্তমানে, সেখানকার দুটো বিখ্যাত মিষ্টির কথা বলে গেছেন। এদিকে তৃণমূলের যে সেনাপতি, তৃণমূলের যে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ইতিমধ্যে বলেছেন যে আমরা 110+ তো হচ্ছি। তাহলে যদি দেখা যায় যে 125টা আসন, 110 মানে 152 নিরিখে বলছো? 152 নিরিখে বলছি, 110 আমরা পাচ্ছি। যদি ব্যাপারটা এরকম হয় যে বিজেপি অমিত শাহর কথা মতো, তিনি অভিজ্ঞ রাজনীতিক, তার দেখা যাচ্ছে 125টা সিট যদি প্রথম দফায় পেয়ে যায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট অভিজ্ঞ রাজনীতিক, তিনি অন্তত 100 সভায় ঘুরেছেন, মানে তিনি জনগণের নারী বুঝেছেন। এবং সেখানে যদি তৃণমূল 110টা পেয়ে যায়, তাহলে তার দরকারই নেই, মানে সেকেন্ড দফার তো দরকারই নেই। এখনই বলে দেওয়া যায় যে বিজেপি অথবা তৃণমূল যে কোনো একজন সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সেকেন্ড দফা, প্রথম দফাটা সত্যি বলতে গেলে কি বিজেপির একটা বেটার চান্স ছিল, বা গতবারেও ছিল, 21-এও ছিল। বিজেপি 21-এ এই জায়গাটা থেকে বিজেপি পেয়েছিল 59টা আসন। মানে এই যে অঞ্চলটায় প্রথম দফায় ভোটটা হয়ে গেল, উত্তরবঙ্গ, জঙ্গলমহল, তারপরে আমাদের শিল্পাঞ্চল, দুর্গাপুর, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত যে জায়গাটাতে হয়ে গেল, গঙ্গার ওই দিকটাতে, এই সব মিলিয়ে যেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু এই 152টার মধ্যে গতবার বিজেপি কিন্তু পেয়েছিল 59টা, 59। মানে তার মানে বাকি 142টার মধ্যে পেয়েছিল, যদি তাই হয়ে থাকে 60, ওদিকে 77, তার মানে বেসিক্যালি 18টা আসন পেয়েছিল দ্বিতীয় পর্যায়ে। মানে প্রথম পর্যায়ে মোটামুটি একটা, মানে তুমি গতবার যদিও 8 দফায় ভোট হয়েছিল, মানে তুমি ওই নিরিখে হিসাব করেছো? সবটাকে বলছি, আসন ভিত্তিক হিসেবে আমি বলছি। মানে এবারের নিরিখে 152 এবং 142-এ ভাগ করলে যা দাঁড়াচ্ছে, তাকে তুমি গতবারের সঙ্গে তুলনা করে যা বলছো। এটাই বলছি। সেটা হচ্ছে যে 59 নম্বর পাওয়া মানে একটা ছেলে ফার্স্ট ডিভিশনে যাচ্ছিল, আর একটু বেশি বেশি নম্বর পেয়ে গেলেই দেখা যেত সে হয়তো লেটার পেয়ে যেত, বা হয়তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে যেত। কিন্তু বিজেপির যেটা দুর্ভাগ্য, দ্বিতীয় পর্যায়ে যে 142টা সিটের হলো, নির্বাচন হলো, তাতে বিজেপি পেল মাত্র 18টা সিট, দিয়ে বিজেপির 77টা সিট হলো। বিজেপির তার আগে একটা বিশাল প্রচার করছিল, আবকি বার 200 পার, সেই বেলুনে পিন ফুটিয়ে দিল তৃণমূল। এবং যেটা দেখা গেল যে বিজেপি 77টা সিট পেল, কিন্তু এইটা কিন্তু খুব একটা মানে হেলাফেলা করার ব্যাপার নয়। তার আগের বারে বিজেপি কটা সিট পেয়েছিল? 3টে। তাহলে বিজেপির 74টা গেন, এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি 74টা আসন মানে গেন করলো, দিয়ে 77টা পেলো। তারা সরকারে যেতে পারলো না, বিরোধী দলে বসলো, সবই ঠিক আছে। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, এবারে কিন্তু খেলা পাল্টে যেতেও পারে। মানে এই সম্ভাবনা, ইঙ্গিত তুমি দেখতে পাচ্ছ? এরকম ইঙ্গিত যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এত বছর ধরে, 15 বছর ধরে যেহেতু সরকারে আছে,
সরকারে যারাই থাকে তাদের কিছু কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হয়, হুম। নানান রকমের দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দলেরা বারবার তোলে। হুম। তারপরে এই আরজি কর ইত্যাদি ইত্যাদি যে সমস্ত নারী সংক্রান্ত নিরাপত্তাহীনতার যে প্রশ্ন আসে, হুম। সেটা নিয়ে মানুষের মনের মধ্যে একটা কিন্তু বাবা, তুমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছো, তুমি লম্বা একটা সময় তুমি এটা জেলার দায়িত্বে থেকেছো আনন্দবাজারের হয়ে। তুমি তৃণমূলের উত্থান দেখেছো। হুম। এই তৃণমূলকে গত 15 বছরে যদি তোমাকে বলি যে এই তৃণমূলকে তুমি একটা মার্কশিট দাও, মানে মার্কশিট দাও ইন দ্যাট সেন্স, মানে তৃণমূলকে একটা নম্বর দাও যে তৃণমূল সরকার হিসেবে কতটা ভালো, তুমি 10-এর মধ্যে তুমি তৃণমূলকে কত দিতে পারবে? আর 10-এর মধ্যে তৃণমূল 6-7 পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। মানে তুমি তার এত কারণ হচ্ছে- দুর্নীতির পরেও বলছো, এত হ্যাঁ, নারী তার কারণ- নিরাপত্তার প্রসঙ্গেও, তার মানে কারণ- প্রশ্ন ওটা সত্ত্বেও বলছো। হ্যাঁ, এত সত্ত্বেও বলছি, তার কারণ হচ্ছে মমতার এই জনমুখী প্রকল্পগুলো। আচ্ছা। এই যে প্রকল্পগুলো, এগুলোতে আমি তো গ্রামে টামে ঘুরি বা আমার বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ হুম। আছে, তারা একটা কথা বলে যে আমরা এটাকে বলি ডোল রাজনীতি। হুম। খানিকটা কিছু একটা পাইয়ে দাও লোককে, সে কিছুদিন বেঁচে থাক, মানে আবার পরবর্তীকালে দেখা যাবে। হুম। কিন্তু এই যে ব্যাপারটা, এটা করে কিন্তু একটা জিনিস দেখা গেছে যে মহিলাদের হাতে এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আসছে, হুম। তার ফলে সেই টাকাটা কিন্তু তারা জমাতে পারছে। হুম। বহু মহিলা আছে ওই টাকাটাকে 3-4 মাস 4 মাস 6 মাস 8 মাস জমানোর পরে সে একটা পুঁজি তৈরি করছে, সে হুম। গ্রামে একটা দোকান দিচ্ছে, মুড়ির দোকান হোক, আচ্ছা। হ্যাঁ, তেলে ভাজার দোকান হোক, চায়ের দোকান হোক, সে একটা দিচ্ছে, তার সেখান থেকে কিন্তু দিনে তার 50-60 টাকার একটা রোজগার আসছে, হুম। যেটা তার যদিও বিজেপি এবং তুমি যে যে ব্যাপারটাকে বলছো যে গ্রামীণ মানুষেরা, গ্রামীণ মহিলারা বেসিক্যালি হ্যাঁ। স্বনির্ভর হচ্ছে, কিন্তু যদিও বিজেপি সিপিএম বা এই ধরনের দলেরা দাবি করে যে আসলে তৃণমূল বেকার করে দিয়েছে গ্রামের একটা বিপুল অংশকে এই সমস্ত অনুদান প্রণোদান দিয়ে। তুমি তুমি কি এটা বিশ্বাস করো? না, এখন ঘটনা যেটা হচ্ছে যে আমাদের এখানে শিল্প দীর্ঘদিন ধরেই নেই। হুম। আমরা তো যখন সেটাও তো তৃণমূলের ব্যর্থতার দিকেই যাবে। না, সেটা ব্যর্থতার দিকে, তৃণমূলের ব্যর্থতার দিকে যাবো কেন? আমরা অনেকদিন আগে, অনেক কাল আগে যখন আমরা সাংবাদিকতায় খুব নতুন নতুন আসছি, তখন আমরা প্রায় একটা খবর করতাম, জ্যোতিবাবু বিদেশ যাচ্ছেন, কি করতে? না, শিল্প ধরে আনতে, আচ্ছা। শিল্পপতি ধরে আনতে। হুম। পরে বামফ্রন্টের এই আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এরাই প্রশ্ন তুলতে শুরু করলো হুম। যে জ্যোতিবাবু কি করতে গেলেন। হুম। আমার একবার মনে আছে, সিপিএম এর এক নেতা বংশগোপাল চৌধুরী, তিনি মন্ত্রী ছিলেন, ক্ষুদ্র শিল্প দপ্তরের মন্ত্রী। তিনি বর্ধমানের একটা মিটিং এ পরিষ্কার বললেন যে আমাদের সামনে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিনিয়োগ করা ছাড়া আর কোনো রাস্তা নেই, তার কারণ জ্যোতিবাবুর এই যে বাইরে যাওয়াটা, শিল্পপতি ধরতে যাওয়াটা, সেটা ফ্লপ করে যাচ্ছে। আচ্ছা। অর্থাৎ এই যে বুদ্ধবাবু যে সিঙ্গুর করতে মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন, হুম। সিঙ্গুরে অনেক ভুলভ্রান্তি আছে, লোকেদের কাছ থেকে জায়গা জমি নিয়ে নেওয়া হচ্ছে, তাদের জানানোই হয়নি, কার্যত দেখা যাচ্ছে একদিন হঠাৎ গিয়ে দেখছে সেটা কাঁটাতরের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। হুম। কিন্তু উদ্যোগটা কিন্তু ছিল শিল্পমুখী। হুম। এই শালবনী অথবা সিঙ্গুর, এই সমস্ত যে জায়গাগুলোতে গোলমাল হলো পরবর্তীকালে, হুম। পরবর্তীকালে যেটা সিঙ্গুরে হাইকোর্ট রায়ও দিল, সুপ্রিম কোর্টের বোধহয় এই রায়টাকে মান্যতা দিল, যে জমি অধিগ্রহণের ব্যাপারটা ঠিকঠাক মতো হয়নি। আচ্ছা। কিন্তু এই যে ব্যর্থতাটা, এই যে জমিদাতাদের পাশে মমতা যেটা দাঁড়ালেন, সেখান থেকেই তো তৃণমূলের উত্থান শুরু হলো। হুম। না হলে তৃণমূল কিন্তু কখনোই সেগুলি তো কার্যত ক্ষমতা বদলে হ্যাঁ, দিল রাজ্যে। সরকার গড়তে পারবে এটা কিন্তু কখনো মনে হয়। হুম। আচ্ছা, এখন প্রশ্ন যেটা হচ্ছে যে শিল্প আনতে পারিনি, হুম। আমরা এই শিল্প আনতে পারিনি, হুম। মমতা পারেনি, জ্যোতিবাবু পারেনি, হুম। বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন, হুম। ব্যর্থ হয়েছিলেন। হুম। কিন্তু যেটা গিয়ে দেখা যাচ্ছে যে তাহলে বিজেপি যদি আসে, হুম। বিজেপি কি বিশাল শিল্প নিয়ে আসতে পারবে হুম। 5 বছরের মধ্যে? হুম। এখানে বিজেপির একটা যেটা সব থেকে বড় মুশকিল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই অমিত শাহ একটা ইন্টারভিউ দেখছিলাম কিছুদিন আগে, অমিত শাহকে একজন সাংবাদিক প্রশ্ন করছে, সর্বভারতীয় চ্যানেলের একজন সাংবাদিক, যে বাংলার লোকেরা মনে করে যে নোটবন্দির সময় মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন হুম। যে 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেবেন, সেটা দেয়া হয়নি। হুম। অমিত শাহ পরিষ্কার বললেন, আরে এটা তো একটা জুমলা ছিল, জুমলা মানে গুজরাটি ভাষায় একটা কথার কথা। হুম। মানে ইলেকশনের সময় ওরা যে সমস্ত বলছেন 3000 টাকা দেবেন, হুম। তাহলে এগুলো কথার কথা কাজ তো 5 বছরের মধ্যে 1 কোটি চাকরি দেবেন, হ্যাঁ। এগুলো মানুষ কিন্তু একটুখানি মানে ইয়েতে সংশয়ে ভুগছে, হুম। যেটা আবার কথার কথা গিয়ে দুম করে বলা যাবে না তো। 5 বছর পরে দেখা গেল যে না। সেটা কি করবে বলে মনে হয় তোমার? ধরো বিজেপি গত 2016-তে নয় 3টে আসন পেয়েছিল, কিন্তু 2021-এ তো 77টা আসন পেলো। হ্যাঁ। এবং 2019-এর লোকসভা থেকে বেসিক্যালি বিজেপির একটা উত্থানের মানে পটচিত্র ক্লিয়ার দেখা দিয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, তো 2024-এ তো এটা হয়তো তৃণমূল বেশি লোকসভা ভোটে 2024-এ বেশি আসন পেয়েছে, কিন্তু অনেক ক্লোজ কন্টেস্ট হয়েছিল। ফলে বিজেপির কাছেও তো এবার একটা প্রেস্টিজ ফাইট, না হলে এতগুলো 9টা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নামিয়েছে এই ভোটে বাবা। ফলে একটা তো লজিক আছে কোথাও। এখন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপির বাংলা দখল করাটা
একান্ত দরকার। হুম। দরকার হচ্ছে কেন্দ্রে ওদের টিকে থাকার জন্য। আচ্ছা। বাংলায় যদি ওরা দখল করতে পারে তাহলে রাজ্যসভায় ওরা উপযুক্ত পরিমাণে এমপি পাবে। হুম। বাংলা যদি ওরা দখল করতে পারে তাহলে 3 বছর পরে 2029 যে লোকসভার ভোট হবে সেখান থেকে ওরা বেশি এমপি বের করে নিয়ে আসতে পারবে। হুম। কিন্তু যদি হুম। এই জন্য বিজেপি সর্বান্তকরণে হুম। সোজা কথা বলতে গেলে কি একদম ঝাঁপিয়ে পড়েছে যাকে বলা যায়। হুম। এখানে কারা কারা আছে, সিবিআই কে কাজে লাগাচ্ছে, ইডি কে কাজে লাগাচ্ছে, ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে, মানে যেটা পাবলিকের ধারণা। হুম। আচ্ছা, তারপরে এসআইআর তো করে অনেক লোককে 91 লক্ষ লোককে বাদ দিয়ে দেওয়া হয়েছে। হুম। তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে, এরা অমিত শাহ এবং নরেন্দ্র দামোদর মোদী এরা প্রায় কার্যত ডেলি প্যাসেঞ্জারি করেছেন। অমিত শাহ তো বেশ কিছুদিন ছিলেনও পশ্চিমবঙ্গে, এখনো আছেন বোধহয়। তো এরপরে এই যে 8 ডজন মুখ্যমন্ত্রী, 9টা রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা প্রচারে এলো, অসংখ্য এমপি এলো, অসংখ্য এমএলএ এলো বিভিন্ন রাজ্য থেকে। তারা বিভিন্ন সভায় গেল, বিভিন্ন জায়গায় গিয়ে তৃণমূলকে আক্রমণ করলো। এবারে যদি এই আক্রমণটা, তারা সবাই বলল যে পরিবর্তন দরকার, এবার চাই বিজেপি সরকার। যদি এটা কোনো কারণে ফ্লপ করে যায়, যেমন গতবার যেটা ছিল আপকি বার 200 পার, আমি একটা সবার কথাও বলতে পারি, আমি একটা সর্বভারতীয় চ্যানেল থেকে আমাকে বলা হয়েছিল দিলীপ ঘোষকে কিছু প্রশ্ন করার জন্য, বর্ধমানের মাটিতেই সেটা হয়েছিল। তো সেখানে গিয়ে আমি দেখলাম যে পুরো সভাটাতেই দিলীপ ঘোষ যে একটা, যখনই কোনো কথা বলছেন যে হ্যাঁ আমরা ক্ষমতায় আসছি, আশেপাশে মানে অন্তত 60-70-100 জন লোক চিৎকার করছে জয় শ্রীরাম। দিলীপ ঘোষকে আমি একমাত্র প্রশ্ন করেছিলাম যে এত হইচই, এত প্রচার সত্ত্বেও যদি আপনারা ফেল করে যান তাহলে কি হবে। দিলীপ ঘোষ মানে খুব স্পোর্টিংলি ব্যাপারটাকে বলেছিল, তাহলে আমরা বিরোধী দলে বসবো। এবং কার্যত বিজেপি তাই করলো। কিন্তু যদি এটা হয়, এবারে যদি বিজেপির ক্ষেত্রে এটা হয়, তাহলে প্রমাণ হবে যে বিজেপির এই মোদি আর শাহের এই যে যুগলবন্দি, এই যে কি বলবো জুটি, এরা যে একের পর এক, হ্যাঁ এই যে একের পর এক রাজ্য এরা যে আগ্রাসন করে জিতে যাচ্ছে একটার পর একটা, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কাজ করলো না। মানে এটা অনেকটা সেই রকম ব্যাপার হয়ে গেল অস্ট্রেলিয়ার সেই অশ্বমেধের ঘোড়া স্টিভওয়ের ঘোড়াকে সৌরভ গঙ্গোপাধ্যায় 2001 সালে ইরানে থামিয়ে দিল। ব্যাপারটা অনেকটা সেই রকম। এখানে একটা খুব লজিক্যাল প্রশ্ন চলে আসে, তার আগে আমি দর্শকদের একটা জিনিস বলে নেবো, সেটা হচ্ছে যে দেখুন, আমরা ভোটের প্রেডিকশন করার জায়গায় কিন্তু নেই, আমরা বাস্তব চিত্র তুলে ধরতে পারি। এটাই কিন্তু এই ভিডিও ডিসক্লেমার বলুন, এটাই আপনি যেভাবে ইচ্ছা ব্যাখ্যা করুন, তার কারণ ভোটের অঙ্ক মিলিয়ে দেওয়ার ক্ষমতা কারোর নেই। যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ তো বলে আমরা বলতে পারি কি কি ঘটছে, কোন দিকে যাচ্ছে ঘটনা প্রবাহ, কোন দিকে পা বাড়াতে চলেছে মানুষ, বা মানুষের মন কি বলছে। তো এই মানুষের মন অ্যাঙ্গেল থেকে আমি এই প্রশ্নটা তোমাকে করবো আবার, সেটা হচ্ছে যে ইদানিং একটা কথা খুব বলা হচ্ছে যে আসলে লড়াইটা আসলে বাংলা বনাম বিজেপি নয়, মানে কেন্দ্রে থাকা বিজেপি নয়, আসলে লড়াইটা হচ্ছে মমতা বনাম অমিত শাহ, নরেন্দ্র মোদী এদের। এই লড়াইটাতে যদি মমতা যদি জিতে যান, তাহলে কি তোমার মনে হয় যে মমতা একটা পলিটিক্যাল কেরিয়ারের একটা মেজর পরীক্ষায় পাশ করে গেলেন? অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বলছেন যে, কিন্তু কোথাও কি একটা ছোট টেনশন থাকছে। মানে আমি তোমায় বলছি, ভবানীপুরে আমি পরশুদিনকে কিন্তু মমতার যে লাস্ট সভা ছিল, যেদিন সেদিনকে এই প্রচারের যে বন্ধ হওয়ার ঘন্টাখানেক আগে পর্যন্ত আমি ওখানে হাজির ছিলাম, আমি দেখেছি কিন্তু মমতাকে কিন্তু খানিকটা টেনশনে দেখাচ্ছে। এবার দেখে মনে হলো কোথাও যেন হালকা একটা টেনশন চোরাস্রোত কাজ করছে। আজকেও সারাদিন বিভিন্ন বুথে বুথে ঘুরে বেরিয়েছেন। তো সেই অ্যাঙ্গেল থেকে সচরাচর করেন না, মমতাচিত বিষয় নয় যেটা আর কি। হ্যাঁ, কিন্তু এটা তো হতেই পারে। আমার যখন সামনে একটা অক্ষৌহিনী বাহিনী থাকছে, হ্যাঁ মানে সোজা কথা মহাভারতের ভাষায় আমি দেখছি ভীষ্ম, দ্রোণ, শল্য এরা সকলেই আমার বিরুদ্ধে রয়েছে, আমি একা অর্জুন এখানে দাঁড়িয়ে আছি, আমাকে তো এইভাবেই ফাইটটা করতে হবে। আমাকে যে লড়াইটা করতে হবে তাতে আমার টেনশন থাকবেই, খুব স্বাভাবিক ব্যাপার। 2016 আমার মনে আছে নারদ বলে একটা ঘটনা ঘটেছিল, তাতে দেখা গেছিল তৃণমূলের অনেক নেতাকে হাত পেতে টাকা পয়সা নিতে, ভিডিওতে দেখা গেছিল। সে ভিডিও সত্যি মিথ্যা আমি জানি না, কিভাবে তোলা হয়েছিল তাও আমি জানি না, তবে এগুলো দেখা গেছিল। সেই সময় কিন্তু 2016-তে তখন সিপিএম বিরোধী দল, সিপিএম ধরেই নিয়েছিল যে এই প্রচারের ফলে কংগ্রেসের সঙ্গে জোটফোট করে পাশা উল্টে দেবে, যে তৃণমূল সরে যাচ্ছে। এবং কি সূর্যকান্ত মিশ্র তখন সিপিএম এর নেতা ছিলেন, তিনি তো ভি পর্যন্ত দেখিয়ে দিয়েছিলেন, আজও আছেন সূর্যকান্ত মিশ্র, এবারও প্রচার করেছেন। তো যাই হোক, তো মানে সেই সময় উনি মানে খুব অ্যাক্টিভ ছিলেন, ভোটের দায়িত্বে ছিলেন।
তো কিন্তু দেখা গেল যে 2016 সমস্ত হিসেব পাল্টে মমতাই বেরিয়ে হুম। এলেন আর কি। কিন্তু এই যে সময়টাতে যেটা জানা গেছিল, খুব একটা খবর লিক করে গেছিল, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন হুম। অন্তত 6-7 দিন নিজের ঘরে খিল বন্ধ করে পড়েছিলেন, হুম। এবং এই সময় তিনি জল ছাড়া নাকি আর কোনো কিছু খাননি। আচ্ছা। টেনশন তো থাকবেই আমার ঘাড়ে, আমি একা, আমি বলে গেছি আমি 294টা কেন্দ্রের প্রার্থী, মোদিও যেমন বলেছেন মমতাও বলেছেন আমি 294টা কেন্দ্রের প্রার্থী। কিন্তু মোদির তো ঠিকানা ভবানীপুরের হ্যাঁ, অমুক অমুক লেন হ্যাঁ, নয়, হ্যাঁ, মমতার তো ঠিকানা তাই। বলে মোদির বলে মোদি না হয় দায় এড়িয়ে যেতে পারবেন, হ্যাঁ, কিন্তু মমতা তো পারবেন না দায় এড়াতে। मोदी है भाई হলো না, अब की बार नहीं हुआ, ठीक है, अगले बार देखेंगे। 5 साल बाद फिर आएंगे, फिर देखेंगे। হুম। তো তবে এইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াই যদি জিততে পারেন, হুম। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একমাত্র সেই বিরোধী নেত্রী হবেন যিনি সর্বভারতীয় স্তরে মান্যতা পাবেন। আচ্ছা। এখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, এই যে গান্ধী পরিবারের লোকজন অথবা যাদবদের পরিবারের লোকজন, এদিক ওদিক সেদিক যারা যারা রয়েছে, তাদের এক বাক্যে মমতার নেতৃত্বে মেনে কিন্তু বিরোধী জোটটা করতে হবে বিজেপির বিরুদ্ধে। আচ্ছা। কেননা একমাত্র সব বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি, বিহার একটা অত্যন্ত বিজেপির বিরুদ্ধে ইয়ে ছিল, হুম। শুধু বিজেপি না কংগ্রেসের বিরুদ্ধেও ছিল, কিন্তু সেখানে আগে কি হয়েছে, বিজেপি যা খুশি করছে বিহারকে। এমনকি যেটা শোনা যাচ্ছে, সত্যি মিথ্যা বলা যায় না, সংবাদ মাধ্যমের খবর, ভোটের আগে নাকি 10,000 টাকা করে মহিলাদের দিয়েছিল, সেটা আবার ফেরত চাইছে। সেই তো এটা এই খবরগুলো বিশ্বাসযোগ্য খবর কিনা যাই হোক, আমার সন্দেহ আছে। এই যে ধরনের কিন্তু হ্যাঁ, ব্যাপার-স্যাপার- নীতিশ কুমারের ওখানে নীতিশ কুমারের পাল্টে খেয়ে যাওয়ার একটা লজিক ছিল হ্যাঁ, ওখানে, হ্যাঁ, এটাও একটা ঘটনা। কিন্তু একটা পয়েন্ট বাবা, এখানে এটা নিয়ে মানুষ জানতে চাইছেন, মানে আমি দেখো মোটামুটি হ্যাঁ এটা ঘটনা যে আমি জেলার খুব বেশি গভীরে পেনিট্রেট করতে পারিনি আমি, কিন্তু বেশ কিছু অসংখ্য জায়গায় তোমার সঙ্গে চর্চা হয়েছে, নিয়ে আলোচনা করেছি বিভিন্ন সময় ফোন করে, অমুকের সঙ্গে অমুক প্রার্থী সম্পর্কে তুমি হয়তো জানো অনেক বেশি, তার সম্পর্কে একটু 2-4টে প্রশ্ন তুমি আমাকে বলো যে কি অ্যাঙ্গেলে জিজ্ঞেস করা যায় ক্যারিয়ারের ব্যাপার স্যাপার নিয়ে। তো আমার একটা জিনিস বাবা, বাংলার মোটামুটি খানিকটা ঘুরে আমার একটা জিনিস মনে হয়েছে যে মানুষ কিন্তু বামেদের প্রত্যাবর্তনের একটা কোথাও একটা হালকা হলেও আবছা হলেও একটা পদধ্বনি শুনতে পাচ্ছে। না, তুমি এবারে- কি পাচ্ছ? আমার যেটা মনে হয় যে এবারে বাম কিন্তু আর জিরো হবে না, আচ্ছা, বাম যেভাবেই হোক না মানে কেন, আমি জানি প্রেডিকশন করা কঠিন, তবু তোমার মোটামুটি তোমার হিসেব কি বলে? তুমি তো একটা হিসেব কষে মোটামুটি তো তোমার হিসেব কি বলছে? বাম কত আসন পেয়ে ডাবল ডিজিট হতে পারে? সত্যি হতে পারে? ডাবল ডিজিট না পৌঁছলেও হ্যাঁ। মানে তার কাছাকাছি পৌঁছবে। মানে তুমি এবং- 7-8 বলছো? হ্যাঁ, 7-8, এবং কংগ্রেস কিন্তু আমার মনে হয় ডাবল ডিজিট পৌঁছে যাবে আচ্ছা। এইবারে। আর আইএসএফ এই অ্যাঙ্গেল থেকে আমি আইএসএফ এর একটা মানে অনেক গভীর প্রশ্ন নিয়ে তোমাকে আসবো, তার আগে আমি তোমাকে জিজ্ঞেস করছি যে মানে যেহেতু অতীতে বামের সঙ্গে কংগ্রেসের একটা জোট ছিল, এবার নয় কংগ্রেস আলাদা লড়ছে, কিন্তু বাম আইএসএফ এর তো একটা জোট আছে, আইএসএফ কত আসন পেতে পারে তোমার ধারণা? 3-4টে পাবে? আইএসএফ এর একটা আসন তো শিওর, ভাঙড়েরটা তো মনে হচ্ছে শিওর, হ্যাঁ, নৌসাদেরটা, হ্যাঁ। তার সঙ্গে আরো 2-3টে পাওয়া উচিত। যদি তাই হয়, আমি 3টেই ধরে নিলাম, তাহলে তুমি যদি বাম যদি 7টা বলে থাকো, 3টে, তাহলে আইএসএফ যদি হয় তাহলে 10টা, ওদিকে যদি কংগ্রেস যদি 10টা হয় তাহলে 20টা। তার মানে সরকারে কিন্তু এই 3টে দলের কিন্তু উপস্থিতি একটা মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যেতে পারে বাবা। যদি কোথাও এরকম না সিচুয়েশনে যদি এরকম কোথাও দাঁড়ায় যে বিজেপি এবং তৃণমূল 4 তারিখে দেখা গেল দুজনাই একটা এমন পয়েন্ট এসে দাঁড়িয়েছে সাপোর্ট নিয়ে সরকার করতে হ্যাঁ, ওই হচ্ছে। তো বলছি তো, ত্রিশঙ্কু হয়ে হ্যাঁ, গেল। ফলে এই যে জোটের গল্প যদি হয়ে যায়, এটা কিন্তু একটা বাংলার মানে ওই বোধহয় একবার 67-তে হয়েছিল, তোমার 67, যুক্ত 69, 71 অব্দি খুবই এরকম হয়েছিল, সরকার তৈরি হতো, পালট এসছে গেছে, কতগুলো দল মিলে, 3 ওই দিন পরে দেখা গেল, জ্যোতি বসু উপমুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করেছে, পুলিশ মন্ত্রীর ভূমিকা পালন করেছে, 3 দিন পরে দেখা গেল তোদের মধ্যে মতান্তর হলো, হ্যাঁ, সরকার সরকার ভেঙে ভেঙে গেল। হ্যাঁ। আবার একটা সরকার হলো, জোট সরকার 69-এ আবার ভেঙে গেল। প্রথমটা তো 9 71 মাস ছিল, হ্যাঁ, হ্যাঁ, তারপরেরটা 11 মাস, হ্যাঁ। তারপরেরটা বোধহয় 13 মাস, এরকম কিছু হবে আর কি। যাই হোক, তো এরকম সম্ভাবনা দেখছো, মানে এরকম হতে পারে? এইরকম সম্ভাবনা যদি হয়, হ্যাঁ। এখানে আইএফএস কি করবে আইএসএফ মানে তুমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কথা বলছো তো? হ্যাঁ, হ্যাঁ, এরা কি করবে এটা আনপ্রেডিক্টেবল, হ্যাঁ। কেন ওরা কোন দিকে যাবে এটা বোঝা যায় না, কারণ ওরা সিপিএম এর সঙ্গে আছে। সিপিএম মমতাকে সাপোর্ট দেবে, এটা খুব মানে একটা কি বলবো, মানে একটা সোনার পাথর বাটির মতো ব্যাপার। বাকি রইল কংগ্রেস, 10টা আসন, তাদের হাতে 10টা আসন আছে, 10টা আসন পেলে সরকার হবে। তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি, তুমি দাঁড়াও, এটা উত্তর দেওয়ার আগে তোমাকে বলে রাখি, আমি প্রিয়াঙ্কা চৌধুরীর একটা ইন্টারভিউ করেছি। প্রিয়াঙ্কা চৌধুরী হচ্ছে তোমার এই ছাত্র পরিষদের তোমার সভাপতি, আচ্ছা, হ্যাঁ, এবং খুব ডাকসাইটে মহিলা, মানে খুব ডাকসাইটের নেত্রী আর কি, মানে খুব দাপুটে মহিলা আর কি, আমি এটা বলতে চাইছিলাম। তো
প্রিয়াঙ্কা চৌধুরী কিন্তু আমাকে পরিষ্কার, আমি প্রশ্নটা করতে যাচ্ছিলাম তার আগে আমাকে থামিয়ে বলেছি যে আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনি প্রশ্ন করতে যাচ্ছেন যে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তৃণমূলকে কংগ্রেস সাপোর্ট করবে কিনা, করবে না। এটা পরিষ্কার কংগ্রেসের মানে উঠতি নেতারা বলছে, মানে তাদের ভাই মানে নিশ্চয়ই ওপর মহল না, থেকে এসছে। তাহলে কিন্তু একটা ঘটনা যেটা হচ্ছে, শুভঙ্কর সরকার কিন্তু অনেক আগে থেকেই বলে যাচ্ছেন যে এবারের সরকার কংগ্রেসকে ছাড়া হবে না। হুম এবং সর্বভারতীয় যে 2-3 জন, রাহুল গান্ধী ছাড়া যে 2-4 জন নেতা টেতারা এসেছিলেন, তারা এখানে বলেছেন যে এবারের শুভঙ্করের কথাটাই তারা রিপিট করেছেন হুম যে সরকারে কংগ্রেসকে নিতেই হবে। হুম আচ্ছা, যদি এখন দেখা যায় কংগ্রেস এই যে মন্তব্যগুলো করছে, এগুলোটা কি নিজেদের একটু বেকায়দায় ফেলে দেয়? ধরা গেল বিজেপির 10টা সিট দরকার, হুম তাহলে কি করবে কংগ্রেস? বিজেপিকে সাপোর্ট দেবে? আমার অবস্থা দিয়ে দেবে না, মানে একটা একটা গল্প থাকবে আর কি। একটা- যাই হোক, আমি তোমাকে এবার ডিটেল প্রশ্নটা এবার ঢুকবো, সেটা হচ্ছে যে বামেদের প্রত্যাবর্তনটা জরুরি কি, মানে বাংলার এই মুহূর্তে যা পরিস্থিতি, তুমি কি নিজে ব্যক্তিগতভাবে মনে করো? তুমি বাম আমলে সাংবাদিকতা করেছো, লম্বা সময় বাম আমলে সাংবাদিকতা করেছো, এবং তুমি বামেদের কাছে অত্যন্ত বিপজ্জনক সাংবাদিক হিসেবে তুমি বেশ সুপরিচিত ছিলে। হ্যাঁ, তো সেই অ্যাঙ্গেল থেকে আমি তোমায় জিজ্ঞেস করছি যে বামেদের এই রাজ্যের এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে বামেদের প্রত্যাবর্তন খুব জরুরি, এটা কি দরকার, কেন দরকার? বামেদের প্রত্যাবর্তনটা এই জন্যই দরকার, তার কারণ হচ্ছে যে বিজেপি যদি বিরোধী দলে, আজ পর্যন্ত আমরা বিজেপির কি ভূমিকা দেখলাম, বিজেপি দিল্লির নেতাদের কাছে গিয়ে হুজুর হুজুর করে, কোনো বাঙালি আনার প্রতি তাদের কোনো মানে বাঙালি অস্মিতার প্রতি তাদের কোনো আগ্রহ নেই। তারা মনে করে দিল্লি থেকে চাপিয়ে দেওয়া ব্যাপার স্যাপার গুলো করেই তারা সরকারে চলে আসবে, মানে এর একটা ম্যাজিক হবে আর কি। দিল্লির নেতারা আসবে, তাকে তুলে মুখ্যমন্ত্রী ইয়েতে বসিয়ে দিল, কি কোনো একটা মন্ত্রীর ইয়েতে বসিয়ে দিল। এবং বিজেপি আলটিমেটলি যেটা করেছে আমাদের এই রাজ্যে, কিন্তু কখনো ধর্মের ওপরে কিন্তু আড়াআড়ি বিভাজনটা হয়নি, যে আমি হিন্দু আমাকে অমুক দলকে ভোট দিতে হবে, তুমি মুসলমান তোমার ভোট আমার দরকার নেই। পোলারাইজ পলিটিক্স। হ্যাঁ, এই ধরনের ব্যাপারটা কিন্তু কখনো আমাদের এখানে হয়নি। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের হিন্দু, সে কিন্তু সেকুলার হিন্দু, সে পীরের দরগায় গিয়ে মাথা ঠোকে, দুর্গাপুজো করে, 25শে বৈশাখে 25শে ডিসেম্বর কেক খায়, আবার মুসলমান বন্ধুদের বাড়িতে ঈদের দাওয়াতও খেতে যায়। মুসলমানরাও তাই করে, মুসলমানরাও তাই করে, একই রকম, exactly তাই করে। মানে এই যে ব্যাপারটার মধ্যে এই হিন্দু মুসলমানের ভাগ হিসেবে আমরা কিন্তু কারোর সঙ্গে কখনো মিশি না, যে ও মুসলমান বলে আমি ওর কাছাকাছি বসবো না বা তোর গায়ে পড়বো না, এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে নেই। বিজেপির সব থেকে যেটা বড় মুশকিল হয়ে যাচ্ছে, বিজেপি এখানে কোনো বাঙালি আনাটা আনতে পারলো না। আমার সোনার বাংলা, আমরা সোনার বাংলা গড়বো, বা রবীন্দ্রনাথকে রবিশঙ্কর বলে দেয়া, হ্যাঁ, এই সমস্ত গুলো করে বাঙালির মানে বাঙালিও তো বোকা জাতি নয় যে তাদের মাথায় এরকম হাত দিয়ে দেওয়া যাবে, হ্যাঁ, বিবেকানন্দ দা এসব বলে টলে কিছু করা যাবে না। বাঙালি কিন্তু আর কিছু থাক না থাক, বাঙালির বুদ্ধিটা আছে, মানে একদম মানে কি বলবো মাথার ওপরে দিয়ে আছে সেটা, এবং তারা সেটাকে দিয়ে খুব ভালোভাবে ব্যাখ্যা করবে। বিজেপির কাছ থেকে আমরা এই যে 5 বছর কেন, আমরা 2019 থেকেই যদি ধরি, তাহলে প্রায় 7 বছর ধরে আমরা বিরোধী দল হিসেবে দেখলাম। এরা কিন্তু কোনো একটা মানে বিরোধী আন্দোলন যে খুব একটা গুছিয়ে করতে পেরেছে বিজেপি, তা কিন্তু নয়। ওয়ারাজ বামেরা জিরো, অথচ বামেরাই কিন্তু অনেক আন্দোলন করেছে, ক্ষেত মজুরদের দিয়ে আন্দোলন করেছে, যার কিছু কিছু ফল ফলেওছে। এই যে ক্ষেত মজুরদের 2000, 4000 টাকা দেয়া হচ্ছে বছরে 2 বার, এটা কিন্তু বামেদের আন্দোলনের ফল। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে এই যে আরজি করের জন্য এই যে রাত জাগা, ভোর দখল, এই যে সব ব্যাপার স্যাপার গুলো হয়েছিল, এটা তো বামেরাই করেছিল। বামেরা যদি বিরোধী দলে থাকে, তাহলে এই আন্দোলনগুলো, সরকারের বিরুদ্ধে আন্দোলন হওয়া দরকার। মানে সরকার যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, মানে যদি সত্যি বলা যায় যে 215 সিট যদি সত্যি পেয়ে যায় তৃণমূল, তাহলে বা বিজেপি, তাহলে তারা ওই ইয়েকে পাত্তা দেবে না। খোদ বুদ্ধবাবু একবার বলেছিলেন, মানে আসনের গর্বে, আমরা 235, ওরা 35, ওরা কি করবে, এরকম ধরনের ওরা ভাবছিল। কিন্তু এই যে আন্দোলনটা, এটা করার ক্ষেত্রে কিন্তু বামেদের প্রয়োজন আছে। এবং আমি মনে করি যদি বিজেপি কোনো কারণে এবার ফেল করে, তাহলে বিজেপি কিন্তু এই রাজ্যে আর বিরোধী দলের মানে হয়তো বিধানসভাতে বিরোধী দলের তকমাটা পাবে, কিন্তু হাটে মাঠে ঘাটে তারা আর বিরোধী দল থাকবে না। সেই শূন্যস্থানটা পূরণ করবে বাম এবং কংগ্রেস। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, তুমি আমার একটা জিনিস বলো বাবা, তুমি নওশাদকে নিয়ে তোমার সঙ্গে এর আগে আমরা যতবারই মানে মানে সেই অর্থে আর কি অফ দ্য ক্যামেরা যতবারই তোমার সঙ্গে আমার কথা হয়েছে, ততবার তুমি নওশাদ সম্পর্কে তোমার একটা অদ্ভুত একটা মোহর জায়গা দেখেছি। মানে নওশাদকে তোমার খুব পছন্দ, একটা 32 বছরের ছেলে, 33 বছরের ছেলে এত ভালো এগোচ্ছে, একটা মুসলিম ছেলে যেভাবে উঠে আসছে মানে ধর্মকে পেছনে রেখে, তুমি এই সমস্ত কথাবার্তা প্রায়ই বলো। নওশাদ এবারের ভোটে তোমার কেন মানে ভোট তো হয়ে গেল, হুম। তো ভোটের ফলাফলে নওশাদ কেন ফ্যাক্টর বলে তোমার মনে হয়? নওশাদ ফ্যাক্টর এই কারণের জন্য, নওশাদের কাছে অন্তত যে মুসলিম সম্প্রদায়টা, মানে ঘটনা হচ্ছে যে মুসলিমদের জন্য কিন্তু কোনো সরকারি কার্যত কিছু করেনি। সে বিধান রায়ের আমল থেকে যদি আমরা ধরি, হুম, মমতার আমলেও যদি ধরি, ওই ছিটে ফোটা কাজকর্ম কিছু ছাড়া হুম, সার্বিকভাবে মুসলমানদের জন্য কিছু করা হয়নি। হুম, নওশাদ কিন্তু এই ব্যাপারটা মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে তোমরা কিন্তু বরাবরই বঞ্চিত, হুম, এবং তোমাদের এবারে ইউনাইটেড হতে হবে নিজেদের দাবি দাওয়া আদায় করার হুম, জন্য। আমি খুব অবাক হব না যদি মুসলমান ভোটের যে 30% আছে হুম, তার 50% নওশাদের দল টেনে নেয়। হুম। তার মানে তোমার বাকি যে 15% রইলো, সেই 15% যদি তৃণমূলে না যায় তাহলে তো তৃণমূলের কপাল খারাপ হয়ে হ্যাঁ, যাবে। তৃণমূলের তো অবস্থা খারাপ। মুসলমান ভোট হুমায়ুন যদি, কবির কি করতে পারে? আমার মনে হয় না হুমায়ুন কবির কিছু একটা করতে পারবে। হুমায়ুন কবির একটা জাস্ট গিমিক, ও কিছু পয়সা কড়ি পেয়েছে, ওই কি বলে ওই কি একটা ইয়ে করবে, বাবরি মসজিদ? বাবরি মসজিদ করবে, তার জন্য না, প্রচুর সেটা মনে টাকা হয় না, পয়সা সেটা এসছে। সেটা সেটা মনে হয় না। এটা এটা ওই হুমায়ুন আগে নিজে জিতুক। হুমায়ুনের কিন্তু বাবা ক্যারেক্টারের দুটো শেড আছে। তুমি বাবরি মসজিদ দিয়ে হুমায়ুনকে কিন্তু জাস্টিফাই করতে পারবে না। মানে আমার যতদূর মনে হয়েছে যে হুমায়ুন, বাবরি মসজিদ একটা আলাদা পার্ট, একটা আচ্ছা, অন্য আচ্ছা, অধ্যায়। বেশ। আর হুমায়ুন পলিটিশিয়ান একটা অন্য অধ্যায়। হুম, মানে ধর্মের সঙ্গে হুমায়ুন রাজনীতিকে মিশিয়ে ফেলছে, এটা আমি বিশ্বাস করি না। তবে যদি হুমায়ুন, মানে হুমায়ুন তো বোকা লোক নয়, হুমায়ুন কিন্তু অধীর চৌধুরীর সময়ে মানে অধীর চৌধুরীর হাত ধরে বেসিক্যালি রাজনীতিটা শুরু করা, এবং সেটা আজকে নয়, দীর্ঘদিন। ফলে তুমি যদি হুমায়ুনের যদি এই উত্থান পতন যদি দেখতে যাও, হুমায়ুন জানে খুব ভালো করে যে তুমি বাবরি মসজিদ দিয়ে ধর্মের সুশ্রী দিয়ে আমি কতক্ষণ চালাতে পারবো। একটা সময় পর হিন্দু প্রাণ মানুষ যারা, তারা মসজিদের জন্য যদি 2 টাকা নিজের খাবার জন্য তুলে রাখে, মসজিদ হচ্ছে কোথাও শুনলে 2 টাকা দিয়ে দেবে, অনুদান হিসেবে দিয়ে দেবে। কিন্তু ভোটের প্রয়োজনে কাউকে যদি 2 টাকা চাওয়া হয় সেটা দেবে না। এটা হুমায়ুন খুব ভালো করে জানে। ফলে হুমায়ুন ওই বিভাজনটা কখনো করতে যাবে না। হুমায়ুন নিজের মতন করেই ভোটটা লড়ছে। কিন্তু একটা জিনিস, যদি মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুন যদি অপ্রাসঙ্গিক হয়ে যায় কোনোভাবে, এটা আমার মনে হয়েছে, তাহলে কিন্তু হুমায়ুনের কেরিয়ারে কিন্তু 3টে ডট পড়বেই। হুমায়ুন বলে লোকে কিন্তু খানিকক্ষণের জন্য থমকে দাঁড়াবে, বুঝেছো? না, এই যে তুই যে যেটা বললি যে ধর্মের নাম করে রাজনীতিতে যোগ করে মানে কিছু করা যায় না খুব একটা বেশি দিন, আহ, করা যায়। তার কারণ হচ্ছে যে এই যে যখন এই রাম মন্দিরের জন্য আডবাণী রথযাত্রা শুরু তা সেটা শুরু তো একটা করেছিল, অন্য ইতিহাস আর কি। তখন তাদের এমপির সংখ্যা ছিল 2টো। হ্যাঁ, তারপরে রথযাত্রার পরবর্তীকালে কিন্তু তারা 86টা 87টা এমপি তৈরি করে ফেলতে পারলো। হুম। ধর্মের জন্য ভারতবর্ষকে কাত করা যায় না, এটা আমি বিশ্বাস করি না। না না না, সেটা আমি আমি হুমায়ুন কবিরের ক্ষেত্রে তোমাকে এই ব্যাপারটা বললাম হুমায়ুন যে মানে কবিরের বাবরি ব্যাপারটা, মসজিদ ইস্যুটা অন্য ইস্যু, আমি হ্যাঁ, এটা বলতে হ্যাঁ, চাইছি আর কি। মানে বাবরি মসজিদ একটা একটা এমনিও তো একটা রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে, ফলে ওটার সঙ্গে এটাকে মনে হয় না আমার ম্যাচ করানোর কোনো জায়গা আছে। এবং হুমায়ুন কবির এতটা বোকা নয় যে ওইটা দিয়ে এটাকে এই রাজনীতিটাকে বেচার চেষ্টা করবে, আমার মনে হয় না সেটা করে কোনো লাভও হবে। এবং সবচেয়ে বড় কথা, মুসলিমরা কিন্তু এই ইয়েটাকে খাবে না, এটকটাকে খাবে না এটা। এবং আরো যেটা মুশকিল যেটা হচ্ছে হুমায়ুনের যে সমস্ত প্রার্থীরা ছিল, হুম, মানে যা ও তারা যাদের তো ছেড়ে প্রার্থী ছিল সব করেছে, তৃণমূলের দিকে চলে তারা গেছে। সব তো চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে হুমায়ুন একা জিতুক, হুম। একা জিতে বিধানসভায় গিয়ে চেঁচামেচি করুক, সেটাই তো বড় কথা। সেটা দেখো, ও নওদার ইয়ে থেকে দাঁড়িয়েছে, রেজিনগর থেকে দাঁড়িয়েছে। আমি যা শুনছিলাম, আমি মুর্শিদাবাদে আমার যা বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে কথা বলছি, যে রিপোর্ট আমি পাচ্ছি তাতে ও 2টো জায়গাতেই জিততে পারে। আচ্ছা। তো 2টো জায়গাতে জিততে পারে, তার মানে একটাতে তো খুব শিগগির স্বাভাবিকভাবে ওকে ছেড়ে দিতে হবে একটা আসন। হুম, তো ও যদি জেতে, তার মানে কি ওর নিজের অস্তিত্ব টিকে থাকলো। হুম, হুম, হুমায়ুন কবির দল করেছে, দল করে উম, আহ, হুমায়ুন কবির যে যে ভাষণ টাষণ গুলো দিচ্ছিল যে আমি বিজেপি কে ক্ষমতায় নিয়ে আসবো, হুম, হ্যাঁ, এগুলো নিয়ে খানিকটা লোকজন একটু ভুরু টুরু কুচকেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হুমায়ুন কবির খুব ভালো করে জানে যে 2-1টা সিটের বেশি বার করা ক্ষমতা, বা এই আমজনতা উন্নয়ন পার্টি তৈরি করে হঠাৎ করে ভেবেছিল যে আমজনতার ভোট নিয়ে নেবে, হ্যাঁ সেটা এটা হবে হবে না। না। হ্যাঁ, এবং যে যে স্বপ্নটা নিয়ে এই যে মিম আসাদুদ্দিন ইয়ে সরে গেল, আসাদুদ্দিন ওয়েসি হুম, হুম, সরে গেল হঠাৎ করে যে বিতর্কটার কারণে,
মিমও যে বিরাট কিছু ফ্যাক্টর হয়ে যাবে তার মনে হয় না, বরং নওশাদ একমাত্র ছেলে যে 5 বছর ধরে লড়াই করছে, সে খানিকটা বাজার তৈরি করতে না, পারে। আমার মনে হয় হুমায়ুনের থেকে মিমের মিম হয়তো একটু বেশি প্রভাব ফেলতে মালদাতে পারে। মিমের একটু ইয়ে আছে, মালদা না, মুর্শিদাবাদ তার কারণ হচ্ছে যে বিহারের ভোটে কিন্তু আমাদের রাজ্যের সংলগ্ন যে জায়গাটা, বাউন্ডারিতে। হ্যাঁ, এইখানে কিন্তু মিমের খুব ভালো রেজাল্ট আছে। হ্যাঁ, কিন্তু বাবা বিহার আবার বাংলা দিয়ে তুমি আবার হিসাব করাটা তো না, মুশকিল আমি হবে। বলছি যে হ্যাঁ, ইয়ের দিক থেকে আর কি, মানে হ্যাঁ। ওদের জেতার দিক থেকে, এমএলএ হিসেবে রিপ্রেজেন্টেশনের দিক থেকে, বা ভোট পাওয়ার দিক থেকে আর কি। হুম। একটা মোটামুটি তাহলে ছবি এই দাঁড়ালো যে তৃণমূল বিজেপির ভয়ানক টক্কর দেখা যাচ্ছে। হুম। আহ, বেশ কিছু জায়গায় তৃণমূল এগিয়ে, বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ খানিকটা পার্টি হ্যাঁ, তৃণমূল এগিয়ে। দক্ষিণবঙ্গে তো অবশ্যই হ্যাঁ, গতবারের যা রেজাল্ট ছিল, এই যে 142টা, হ্যাঁ। যেটার মধ্যে দক্ষিণবঙ্গ পড়ছে, হ্যাঁ, তার মধ্যে 121টা সিট পেয়েছিল তৃণমূল। তাহলে 18টা মাত্র পেয়েছিল বিজেপি। হ্যাঁ, এখন এই দক্ষিণবঙ্গটা হচ্ছে তৃণমূলের ডেন, হুম, এবং বিজেপিকে যদি এখান থেকে সত্যি 148-এ পৌঁছতে হয়, হুম, মানে ওরা যদি সত্যি 100 পেয়ে থাকে, তাহলে হুম। 48টা সিট এখান থেকে বের করতে হবে। হুম, 18টা 48-এ গিয়ে দাঁড় করানো খুব হুম। চারটিখানি ব্যাপার না। না, একেবারে যে ভারত, মানে আমাদের এই পশ্চিমবঙ্গে যে একবারে বিরাট কোনো পরিবর্তন হয়ে গেছে, রাষ্ট্র বিপ্লব হয়ে গেছে, বা কোনো রকমের ভাবে কি বলবো, মানে তৃণমূলকে দেখলেই লোকে পাথর ছুঁড়ে মারছে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। হুম। তৃণমূল কিন্তু ভেরি মাচ ইয়েতে আছে, মানে পিকচারে আছে। আচ্ছা, এবং এখন যেটা মানে আমিও যেটা- বামেদের মতন সিন নেই। 2011-তে বামেদের যেমন সিন ছিল, না, তৃণমূলে সেই সিন নেই। না, বুঝতে তৃণমূলের সেই সিন নেই হুম। যে উড়ে গেল। হ্যাঁ, একেবারে বা ভোটের আগে থেকেই তো একটা হাওয়া ছিল যে বামেদের মানুষ চাইছে না, এরকম কোথাও কিন্তু এরকম সনসনে হাওয়া তো ছেড়েই দাও। না, কানাঘুষে এখানে আবার একটা মজার ঘটনা আছে। আমি মোটামুটি যা দেখেছি 2096 সাল থেকে, হুম, বা 2000 বলা যেতে পারে এই 1996 সাল থেকে, রাস্তাঘাটে, হুম। চায়ের দোকানে, ট্রেনে, বাসে সবাই বামফ্রন্টের মুন্ডুপাত করতো। আচ্ছা, এমনকি বামফ্রন্টের বেশ কিছু মন্ত্রীও বামফ্রন্টের মুন্ডুপাত করতো। হুম। আমরা জানি বুদ্ধবাবু বামফ্রন্ট সরকারকে, হ্যাঁ, চোরের সরকার বলে সরে গেছিলেন। হুম, বিনয় চৌধুরী মানে এই বর্ধমানের টাউন হলে দাঁড়িয়ে বলেছিলেন যে বামফ্রন্ট সরকার হচ্ছে শুধুমাত্র কন্ট্রাক্টরদের জন্য, বাই দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর, অফ দ্য কন্ট্রাক্টর। আচ্ছা, এবং এতে কিন্তু যদিও ভয়ঙ্কর রেগে গেছিলেন। আমার মনে আছে, আমি তখন পুরুলিয়ায়, আমসরফের খবর বেরিয়েছিল 7 কলম করে, তার নিচেই জ্যোতিবাবুর বক্তব্য ছিল, উনি তাহলে মন্ত্রিসভায় আছেন কেন, আচ্ছা, বিনয় চৌধুরীকে বলছে। আচ্ছা। সুতরাং এই ব্যাপারটা, এই যে মানে বামেদের ওই সময়ের যে পরিস্থিতি, তৃণমূলের সে পরিস্থিতি কোনো অবস্থাতেই না। না, না, সেই অবস্থা নয়। এখান থেকে 96 থেকে বামকে সরতে গেলে 2011 লাগলো, কিন্তু হুম, 11 লাগলো। এবং তার মধ্যে যদি সিঙ্গুর না হতো, হুম, যদি স্ট্যাটাস কোই মেনটেন হতো, যে কৃষি আমাদের সব, কৃষি নিয়েই চলো ভাই, যদি ও যেটা করে এসেছিলেন, হুম। ভিত্তি, স্বপ্ন, ভবিষ্যৎ। হ্যাঁ, এইসব যদি জলাঞ্জলি দিত বুদ্ধবাবু, তাহলে বোধহয় বামেরাই থাকতো এখনো পর্যন্ত। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে তোমার অ্যাঙ্গেলে একটা ব্যাপার খুব পরিষ্কার যে তৃণমূলকে নড়ানো বিজেপির পক্ষে অত্যন্ত কঠিন কাজ, একই সঙ্গে বিজেপিকে ট্যাকেল করাও তৃণমূলের জন্য কঠিন কাজ হতে পারে এবার। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, মানে হাড্ডাহাড্ডি গেম বলছো তুমি? হাড্ডাহাড্ডির গেম তো বটে। ব্যাপারটা খেলার উদাহরণ দিয়ে বোঝাই, বা খেলার মাঠের। মোহনবাগানের সঙ্গে ইস্ট বেঙ্গলের খেলা হয়েছে। হুম, মোহনবাগানের কোচ হচ্ছে অমল দত্ত, ইস্ট বেঙ্গলের হচ্ছে পিকে। হুম, দুজনেই বললো কালকে না ওদের আমি একদম আমরা উড়িয়ে দেবো। হুম। দেখা গেল ভয়ঙ্কর ভাবে লেখালেখি হলো, তারপরে দেখা গেল খেলাটা 1-1 গোলে ড্র হলো। হুম। দেখি তো পিকে বলল, এই ম্যাচ তো ড্র হতে পারে না। না না, বলছি, টিএমসি বিজেপির ম্যাচ তো ড্র হবে পিকে না। বললো ওদের আমরা শেষ করে দিয়েছিলাম। হ্যাঁ, অমলও একই কথা বললো, ওদের আমরা একদম পুঁতে ফেলেছিলাম। হুম। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে এখন আমরা যেটা দেখছি, যে ম্যাচের আগে হুম। একটা যে প্রি ম্যাচ একটা অবস্থা চলছে, এর হুঙ্কার তার হুঙ্কার, এই হচ্ছে আসল কিন্তু কথা 4 বলবে তারিখে জানা যাবে। মানুষ। এবং মানুষের মনের মধ্যে কি আছে, সেই গোপন সিন্ধুক খুলে দেখাটা খুব সম্ভব নয়। হুম। এখনো যে কটা আমি দেখেছি, কি বলে, ওই এক্সিট পোল যা দেখেছি, হুম। তার মধ্যে কেউ তৃণমূলকে বিশাল এগিয়ে দিচ্ছে, হুম। কেউ বিজেপিকে বিশাল এগিয়ে দিচ্ছে। আচ্ছা, আবার কোন একটা এক্সিট পোলে মানে কেউই ঝুঁকি নিচ্ছে না আর ঝুঁকি কি। নিচ্ছে না। যাকে এগোচ্ছে তাকে বহুত এগিয়ে রাখছে। আবার কোন একটা এক্সিট পোলে দেখলাম বামেদের 150 আসন দিয়ে দিয়েছে। সর্বনাশ, বামেরা নিজেরাও ভাবছে না কিন্তু ব্যাপারটা। আমি এটুকু তোমায় বলতে পারি, আমি বেশ কিছু এই প্রজন্মের ছেলেপিলেকে চিনি, তারা কিন্তু 150 কেন 50ও ভাবছে না। তো ছেড়ে দাও। হ্যাঁ, তো যাই হোক, তো তো এই পরিস্থিতিতে মানে তোমার 294 এর মধ্যে তোমার কি মনে হয় যে 148 তো ম্যাজিক ফিগার, হ্যাঁ, কোথাও কি মনে হয় যে এটা দুটো বড় দলই ছুতে পারবে না?
এরম এরম কি না, পরিস্থিতি হতে আমার পারে? কিন্তু মনে হচ্ছে যে এবারে এটা ত্রিশঙ্কু হবে। আমার আচ্ছা। এটা মনে হচ্ছে যে কেউই ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে না। তবে খুব যেই না পৌঁছতে পারুক তারই খুব কম ইয়ে থাকবে, আচ্ছা মানে কম ধরনের আচ্ছা মানে ডেফিসিয়েন্সি থাকবে। আচ্ছা, এবং মানে খুব এই কাছাকাছি গিয়ে থামবে বলছো? হ্যাঁ, কাছাকাছি গিয়ে থামবে। আচ্ছা হয়তো এমন আচ্ছা হতে পারে যে 140-এ পৌঁছে গেল, আচ্ছা। দুটো দলই 140-এ পৌঁছে গেল, হ্যাঁ তাহলে বাকি রইলো 18টা আসন। হ্যাঁ। এবার 18টা আসন নিয়ে মারামারি হবে, দু দলের মধ্যে কে কাকে পেতে পারে, কে কাকে নেবে, এই করে বেরোতে একটা পারে। একটা সম্ভাবনা বা আশঙ্কার জায়গা তো সবসময় রয়েছে। কংগ্রেস তো ইতিমধ্যে থেকে দাবি করতে শুরু করেছে হ্যাঁ, যে আমাদের বিধায়করা যারা জিততে পারে এর সম্ভাবনা রয়েছে, এমন লোকজনকে এখনই নাকি বিজেপি এবং তৃণমূল ট্র্যাক করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো এই তারাই বলতে পারবে এই না, সমস্ত তবে এই সমস্ত দাবি দাওয়া নিয়ে। ঘটনা হচ্ছে যে যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায়, হ্যাঁ যদি আবার সেই 67-69-এর ব্যাপার ফিরে আসে, হ্যাঁ তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ আমরা কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটটা দেখেছি। হ্যাঁ কংগ্রেস ওদিকে মন্ত্রিসভায় গিয়ে কাজ করছে, হুম। বিধানসভায় তারা তৃণমূলের সঙ্গে আছে, সভা সমিতিতে মমতাকে গালাগালি দিচ্ছে। হ্যাঁ, এই তো কংগ্রেস তো তো বটেই। এনিওয়ে, তাহলে এই দাঁড়ালো গল্প। তুমি বলছো যে ত্রিশঙ্কু আসতে, তাহলে এই দাঁড়ালো গল্প। ফলে আমাদেরকে তুমি বলছো যে ত্রিশঙ্কু হওয়ার একটা আশঙ্কা হুম। চোরাশোধ থেকে যাচ্ছে। হুম। ম্যাজিক ফিগার কেউ নাও ছুতে পারে। হুম। আবার তুমি একই সঙ্গে বলছো যে তৃণমূল কিন্তু এবার যদি এই বাধা টপকে যেতে পারে তাহলে তৃণমূল একটা বড় জায়গায় মানে মমতা বিশেষ করে একটা সর্বভারতীয় জাতীয় রাজনীতিতে রাজনীতিতে, হ্যাঁ, একটা বড় ফিগার হয়ে যাবে। মানে মানে ঐতিহাসিক নাম হয়ে থেকে যাবে হ্যাঁ। আর কি। এটা তুমি বলতে চাইছো, হ্যাঁ। কিংবদন্তির জায়গায় হ্যাঁ। উত্তরণ হবে এটা আর বলতে যদি চাইছো? বিজেপি না পারে, হুম। এবারে যদি ক্ষমতায় বিজেপি না আসতে পারে, হুম। তাহলে এই যে শূন্যস্থানটা হবে, হ্যাঁ। এটা কিন্তু বাম এবং কংগ্রেস, বিশেষত বামেরা হুম। বিরোধী দলের জায়গাটা নিয়ে নেবে। কারণ আচ্ছা, কার্যত এখনো মানে বামেরাই কিন্তু কার্যত এখন বিরোধী দল। অ্যাক্টিভ বিরোধী দল জায়গা, হ্যাঁ, মানে যারা সরি অ্যাক্টিং বিরোধী দল জায়গা। হ্যাঁ, অ্যাক্টিং বিরোধী দল, হ্যাঁ। মানে যারা রাস্তায় নেমে আন্দোলন করে, হ্যাঁ। যারা আরজি করের ঘটনা নিয়ে রাত জাগে, হ্যাঁ। যারা ভোট দখল করে, বুঝতে পেরেছি। এবং এতে হাজার হাজার সাধারণ মহিলা, হ্যাঁ। এমনকি আমার একজন সেটার ক্রেডিটটা বোধহয় খানিকটা মীনাক্ষী, দীপশিতা, মানে এই সেটা জানি ছেলে credit, মেয়েগুলো, কলতান, জানি credit হোক, হ্যাঁ, তো শতরূপ, সৃজন, এদেরকে বলতে হবে। মানে এরা তো মানুষের মনে পেনিট্রেট করেছে, এই প্রজন্মের ছেলেপিলেরা। তো একটা তাহলে ক্ষমতা আছে, তার একটা একটা ভিন্ন না, একটা ক্ষমতা আছে। ভিত্তি তো আছে অবশ্যই, না হলে তাহলে এরা ওই না। জমিটা পেলো কি করে? একটা যেটা জিনিস হয় সেটা হচ্ছে যে মীনাক্ষীকে বারবার যখন জিজ্ঞেস করা হয় যে তৃণমূল আপনারা তো শূন্য, মীনাক্ষী কিন্তু বলে যে আমরা হ্যাঁ শূন্য, ভোটের দিক থেকে শূন্য, বিধানসভার দিক থেকে আমরা শূন্য, কিন্তু আপনি বলুন তো রাস্তায় আমরা ছাড়া আর কি আছে? সেই এই চ্যালেঞ্জের কোনো উত্তর দেওয়া যায় না। সেই এখানেই শেষ করছি। ভোটের রেজাল্ট কি হবে এ নিয়ে তো অগুন্তি ভিডিও আমাদের আসছে, নজর রাখুন। পরের ভিডিওতে নতুন কিছু ইস্যু নিয়ে আমরা আসবো। নমস্কার, দেখা হচ্ছে আবার।